সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 10 সেপ্টেম্বর বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। 152 ভোটের ব্যবধানে জয়ী হলেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত গ্রহণ। গতকাল অসমের মন্ত্রিসভার বৈঠকে নতুন এসওপির অনুমোদন। এখন থেকে প্রত্যেক জেলার ডিসি অর্থাৎ জেলা কমিশনাররা বিদেশি চিহ্নিত করতে পারবেন নথি পরীক্ষার মাধ্যমে। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য: এনআরসিতে নাম থাকলে কেউ ভারতীয় নাগরিক এটা ঠিক নয়। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর গৃহে আগুনে মৃত্যু স্ত্রীর। রহস্যজনক মৃত্যু কন্যা সন্তানের। খুনের অভিযোগে গ্রেফতার করা হলো বাবাকে। শ্রীভূমি জেলার মালুয়ায় সড়ক দুর্ঘটনায় ই-রিকশা চালকের মৃত্যু। গৌহাটি হাইকোর্ট অবমাননার মামলায় বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কুঁয়র এবং প্রাথমিক বিদ্যালয়ের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ। এবং নেপালে আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন সেনার, না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন। 152 ভোটের ব্যবধানে জয়ী হলেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। দেশের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। 152 ভোটের ব্যবধানে জয়ী এনডিএর প্রার্থী। 766টি ভোটের মধ্যে তার প্রাপ্ত ভোট 452। 300টি ভোট পেলেন ইন্ডিয়ার প্রার্থী বি সুদর্শন রেড্ডি। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কেবলমাত্র সাংসদদের। লোকসভার সদস্য 543 এবং রাজ্যসভার 245 আসন মিলিয়ে ভারতের সংসদে মোট আসন সংখ্যা 788, কিন্তু রাজ্যসভায় 6টি এবং লোকসভায় 1টি আসন এখনো শূন্য রয়েছে। তাই মোট 781 জন সাংসদকে নিয়ে নির্বাচক মন্ডলী গঠন করা হয়। নবীন পট্টনায়কের দল বিজেডি এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস এই নির্বাচনে অংশ নেবে না বলে আগেই জানিয়েছিল। ফলে 770টি বেশি ভোট পড়া যে সম্ভব নয় তা তখনও স্পষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কোনো প্রার্থী 387টি ভোট পেলে যে উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতে যাবেন তা এক প্রকার নিশ্চিত হয়ে যায়। পরে জানা যায় পাঞ্জাবে বন্যার কারণে শিরোমণি অকালি দলের একমাত্র সাংসদ হরসিমরত কৌর বাদল এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। লোকসভায় এনডিএর আসন সংখ্যা 293 আর রাজ্যসভায় 132, দুয়ে মিলিয়ে 425। তাই এনডিএ প্রার্থী তথা মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণনের জয় এক প্রকারে নিশ্চিত ছিল পূর্বে থেকেই। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী রেড্ডিও ঘোষণা করেছিলেন তার দল ওয়াইএসআর কংগ্রেস সমর্থন করবে এনডিএ প্রার্থীকে। এদিনের নির্বাচনে ক্রস ভোট হয় কিনা সেদিকেও নজর ছিল দেশের। ভোট শেষে বিরোধী শিবিরের তরফে দাবি করা হয়েছিল কোনো ক্রস ভোট হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেন সংসদের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। বিরোধী শিবিরের 315 জন সাংসদই ভোট দিয়েছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রত্যাশার তুলনায় ভোট কম পেয়েছে ইন্ডিয়া জোট। আবার এনডিএ শিবিরে হানিকটা হলেও বেশি ভোট পড়েছে। ফলে ক্রস ভোটের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে পদ্ধতিগত ভুলের জন্য বাতিল হয়েছে 15টি ভোট। অপরদিকে অসমের মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত গ্রহণ। গতকাল অসমের মন্ত্রিসভার বৈঠকে নতুন এসওপির অনুমোদন দেওয়া হয়েছে। এখন থেকে প্রত্যেক জেলার ডিসি অর্থাৎ জেলা কমিশনাররা বিদেশি চিহ্নিত করতে পারবেন নথি পরীক্ষার মাধ্যমে। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্য: এনআরসিতে নাম থাকলে কেউ ভারতীয় নাগরিক এটা ঠিক নয়। বিদেশি বহিষ্কারের ক্ষেত্রে মন্ত্রিসভা অসমে বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিদেশি ট্রাইব্যুনাল বা আদালতে যাওয়ার প্রয়োজন হবে না। সিদ্ধান্ত নেবেন ডিস্ট্রিক্ট কমিশনার, ডিসি অর্থাৎ জেলা কমিশনাররা। মঙ্গলবার অর্থাৎ গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় অসম সরকার। বিদেশি বহিষ্কার সংক্রান্ত বিষয়ে গতকালের মন্ত্রিসভায়
ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদি কাউকে বিদেশি হিসাবে শনাক্ত করা হয় এবং ডিস্ট্রিক্ট কমিশনার তার নথিপত্রে সন্তুষ্ট না হন, তাহলে তাকে 10 দিনের মধ্যে বিদেশি হিসাবে চিহ্নিত করে অসম থেকে ফেরত পাঠানো হবে। এদিনের মন্ত্রিসভায় এই নতুন এসওপির অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন এসওপির মাধ্যমে বিদেশিদের বিতাড়নের প্রক্রিয়াটি আরো সহজ হবে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, এনআরসিতে নাম থাকলে কেউ ভারতীয় নাগরিক এটা ঠিক নয়। যদি এনআরসিতে নাম থেকেও কেউ বিদেশি হিসাবে চিহ্নিত হয়, তাহলে তাকে ফেরত পাঠানো হবে। অপরদিকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর গৃহে ভয়ঙ্কর আগুন, মৃত্যু প্রধানমন্ত্রীর স্ত্রীর। গণবিক্ষোভের আগুনে ছড়িয়ে পড়েছে গোটা নেপাল জুড়ে। এই ভয়ঙ্কর আগুন আছড়ে পড়েছে নেপালের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে। একের পর এক মন্ত্রীর বাড়িতে জ্বলছে আগুন, বাদ যায়নি প্রাক্তন প্রধানমন্ত্রীর বাসভবনও। আর এই অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। জানা গেছে, গতকাল বিকালে আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দেয় রাজধানী কাঠমান্ডুর ডালু এলাকায় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জালানাথ খালানের বাড়িতে। সেই সময় বাড়ির ভিতরে আটকে পড়েছিলেন স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। সে সময় বাড়িতে ছিলেন রাজ্যলক্ষ্মী। তাকে বাইরে থেকে আটকে দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরে অগ্নিদগ্ধ অবস্থায় রাজ্যলক্ষ্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কার্তিপুরে বার্ন হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী জালানাথ নেপালের কমিউনিস্ট পার্টি সিপিএন সদস্য। 2011 সালের ফেব্রুয়ারি মাসে তিনি নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মাত্র 6 মাসের জন্য এই পদে ছিলেন জালানাথ। অপরদিকে রহস্যজনক মৃত্যু হলো কন্যা সন্তানের। খুনের অভিযোগে গ্রেফতার করা হলো বাবাকে। রহস্যজনক মৃত্যু ঘটল শিশু কন্যার। খুনের অভিযোগে গ্রেফতার হলেন বাবা। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার কৈলাসহরের লাঠিয়াপুরা গ্রামে। এ ব্যাপারে মঙ্গলবার কৈলাসহর ইরানি থানার ওসি বিরাজ দেববর্মা সংবাদ মাধ্যমকে জানান, লাঠিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা নেসার আলী ওরফে আনোয়ার নামে এক যুবক রবিবার কৈলাসহর ঊনকোটি জেলার হাসপাতালে তার 7 বছরের কন্যাকে অগ্নি নির্বাপক দপ্তরের মাধ্যমে মৃত অবস্থায় নিয়ে আসে এবং আনোয়ার দাবি করে তার মেয়ে গামছা দিয়ে ফাঁস লেগে মৃত্যু হয়েছে। এরপর চিকিৎসকদের সন্দেহ জাগলে কৈলাসহর মহিলা থানায় খবর পাঠায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সোমবার শিশুটির মৃতদেহ জেলা হাসপাতালে ময়নাতদন্ত করে পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির মা রাজনা বেগম স্বামী নেসার আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ এনে মামলা দায়ের করেন ইরানি থানায়। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে 3 দিনের পুলিশি রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে ইরানি থানার পুলিশ। অপরদিকে শ্রীভূমি জেলার মালুয়ায় সড়ক দুর্ঘটনায় ই-রিকশা চালকের মৃত্যু। ই-রিকশার পেছনে লরির ধাক্কায় মৃত্যু ঘটল চালকের। ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে মঙ্গলবার বদরপুর থানার মালুয়া জালালপুর এলাকায় 37 নম্বরের জাতীয় সড়কে। নিহত চালকের নাম মুস্তাফা আহমেদ। তার বয়স 19 বছর। তিনি কমলাপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, বদরপুর থেকে মালুয়া জালালপুর এলাকায় পৌঁছালে একটি লরি পেছন থেকে তার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং মুস্তাফা লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রিকশার ভিতরে থাকা 2 যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ও ট্রাফিক ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে লরি ও ই-রিকশাটি বাজেয়াপ্ত করেন। মুস্তাফার মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুস্তাফা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার অর্থাৎ আগামীকাল সকাল 10টায় মুস্তাফার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অপরদিকে গৌহাটি হাইকোর্ট অবমাননার মামলায় বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কুঁয়র এবং প্রাথমিক বিদ্যালয়ের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ। অসমের গৌহাটি হাইকোর্ট আদালত অবমাননার মামলায় বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব নারায়ণ কুঁয়র এবং প্রাথমিক বিদ্যালয়ের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতিকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর এই 2 আধিকারিককে আদালতে উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, গৌহাটি হাইকোর্টে পূর্বে একাংশ সিটেট উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্তি দিতে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ে নির্দেশ দিয়েছিল, কিন্তু আদালতের নির্দেশের পরও নিযুক্তির পথ প্রশস্ত না হওয়ায় প্রার্থীরা পুনরায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং আজকের শেষ খবরটি, নেপালের আন্দোলনকারীদের শান্ত থাকার আবেদন সেনার, না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। দেশে লুটপাট চালালে, ভাঙচুর করলে কড়া পদক্ষেপ করা হবে, এমনটাই জানালো নেপালের সেনা। আইন শৃঙ্খলা ফেরাতে রাত 10টার পর থেকে এই পদক্ষেপ করা হবে। দেশের নাগরিকদের সহযোগিতা চেয়েছে সেনারা। ইতিমধ্যে পোখরার জেলে ঢুকে পড়লেন আন্দোলনকারীরা। সেখান থেকে পালালেন প্রায় 900 বন্দী। কাঠমান্ডুর নাকু জেলের একাংশে আগুন ধরানো হলো বলে অভিযোগ। নেপালের রাজধানী কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ। এই পরিস্থিতিতে যাত্রীরা টিকিটের সময়সীমা বদলাতে চাইলে অতিরিক্ত ফি নেবে না। 9 সেপ্টেম্বর পর্যন্ত যে টিকিট কাটা হয়েছে তার সময় পরিবর্তনের ক্ষেত্রে ফিতে ছাড় মিলবে। পাশাপাশি বিহার নেপাল সীমান্ত সংলগ্ন এলাকায় কড়া সতর্কতা জারি করলো সে রাজ্যের পুলিশ। ওইসব এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নেপালি ছাত্র যুবকের রোষে আশ্রয় পড়েছে সদ্য প্রত্যাগ প্রধানমন্ত্রী কেপি শর্মার ওলির দল, কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউএমএল, এবং তার সহযোগী নেপালি কংগ্রেসের সদর দফতরে রেহাই পাননি সরকারের মন্ত্রীরাও। কারো বাসভবন আগুনে জ্বলছে, কাউকে বা রাস্তায় ফেলে পিটিয়েছে জনতা। গোতাবায়া এবং হাসিনা ইস্তফা দিয়ে দেশ ছেড়েছিলেন। ওলির প্রত্যাগ করলেও তার অবস্থান এখনো জানা যায়নি। নেপালি সংবাদ মাধ্যমের একাংশ জানাচ্ছে দুবাই চলে যেতে পারেন তিনি, কারণ দেশে থাকলে তার নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। বস্তুত তিনি দেশে গণরোষের দাঁচ হুবহু এক, জনতার নিশানায় শাসকের ঠিকানা।